Hello and welcome to our today's lecture. This is lecture 2 on pharmacognosy. In our previous lecture, we discussed about the definition, then the historical background and scope of pharmacognosy in details. In that discussion, we had some terminologies like the drug, medicine, pharmacopoeia, etc. In today's lecture, we'll be discussing on those topics which were introduced in the previous lecture. এর আগের লেকচারে আমরা ফার্মাকোগনোসি কি জিনিস, ফার্মাকোগনোসির ডেফিনিশন, তারপরে তার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড কি ছিল সেটা, এবং তার সাথে ফার্মাকোগনোসির ডেভেলপমেন্টের সাথে তার স্কোপটা কি ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তখন আলোচনার ভিতরে আমাদের একাধিকবার ড্রাগ এবং মেডিসিন, ফার্মাকোপিয়া এই শব্দগুলো এসেছিল। তখন বলা হয়েছিল যে পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো আজকের লেকচারে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রাগ কি জিনিস। এমনিতেই ড্রাগ শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত, মেডিসিনের সাথেও পরিচিত। ড্রাগ আর মেডিসিন অনেক সময় সিনোনিমাসলি ইউজ করা হয়, যদিও ড্রাগ এবং মেডিসিন এক জিনিস নয়। তো সবচেয়ে সহজ উদাহরণ, যেটা আমরা মূল খাবার হিসেবে গ্রহণ করি না, এমন জিনিস যার ফিজিওলজিক্যাল ইফেক্ট আছে, অর্থাৎ খেলে আমাদের শরীরে সেগুলো তার ইফেক্ট শো করে, সেগুলোকে বলা হবে ড্রাগ। আর এই ড্রাগটা যদি নির্দিষ্ট একটা মাত্রায়, নির্দিষ্ট একটা ফর্মে, হয় লিকুইড আকারে, না হয় সলিড আকারে, অথবা গ্যাসিয়াস আকারে বা সেমি সলিড আকারে যদি আমরা নির্দিষ্ট মাত্রায়, নির্দিষ্ট ফর্মে গ্রহণ করি, তখন সেটাকে আমরা বলবো মেডিসিন। ছবিতে যে গাছের ছবি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পপি গাছের ছবি, ইংলিশে বলে ওপিয়াম পপি। এই গাছের যে ফল, এই ফলের খোসার উপরে আঁচড় কাটলে এক্সুডেটস অর্থাৎ কষ বের হয়। সেই কষ মানুষ গ্রহণ করলে ব্যথা থাকলে ব্যথা দূর হয়ে যায়। কিন্তু এটা ওষুধ, এটা ড্রাগ, কিন্তু এটা মেডিসিন নয়। কেন এটা ড্রাগ মেডিসিন নয়? কারণ এর ভিতরে আছে মরফিন, দেখতে পাচ্ছেন মরফিনের স্ট্রাকচার, আরও আছে হেরোইন, এটা হেরোইনের স্ট্রাকচার, কোডিন। মরফিন, হেরোইন, কোডিন এগুলো হচ্ছে অ্যানালজেসিক, অর্থাৎ ব্যথা দূর করে দেয়। ব্যথা দূর করে দেয় যেটা বললাম সেটা হচ্ছে এর ইফেক্ট, কিন্তু কতটুকু পরিমাণে গ্রহণ করলে, এবং তরল আকারে নাকি সলিড আকারে নাকি সেমি সলিড আকারে, কিভাবে গ্রহণ করলে এই ব্যথাটা দূর করে আমাকে আরামদায়ক পর্যায়ে নিয়ে যাবে, সেটা আমরা জানি না। কিন্তু আমরা জানি এটা ব্যথা দূর করে। বেশি পরিমাণে খেলে কি হবে? আরও খারাপ কিছু হতে পারে, যেমন লবণ বেশি পরিমাণে খেলে অসমোটিক ডায়রিয়া হয়। তো আমরা জানি যে এটা মানুষ খাবার হিসেবে গ্রহণ করে না, কিন্তু এটা আমাদের বডিতে ব্যথা দূর করে। কিন্তু কি পরিমাণে খেলে, কখন, কোন অবস্থায়, ইনজেকশনের মতো লিকুইড আকারে নিলে নাকি ট্যাবলেটের মতো সলিড আকারে নিলে এটা ব্যথা দূর করবে, কতটুকুই বা নিতে হবে সেটা আমরা জানি না। সুতরাং এটা হচ্ছে একটা ড্রাগ, কারণ এর ফিজিওলজিক্যাল ইফেক্ট আছে। যেহেতু এর কোনো ডোজ এবং ডোজেস ফর্ম নাই, অর্থাৎ সলিড, লিকুইড বা গ্যাস, ট্যাবলেট, ক্যাপসুল বা ইনজেকশন কোনো কিছুই না, কাজেই নর্মাল অবস্থায় এটা হবে হচ্ছে ড্রাগ। কিন্তু যদি মরফিন সালফেট হয়, এরকম মরফিন সালফেটের ইনজেকশন থাকে 1 মিলি, এই 1 ml ইনজেকশনে 5 মিলিগ্রাম মরফিন থাকে। তো এরকম ইনজেকশন দিলে ব্যথা দূর হয়, বিশেষ করে অপারেশনের পরে বা খুব কঠিনভাবে কেটে গেলে, যখন ব্যথা একেবারে কমতে চায় না, তখন ইনজেকশন দেওয়া হয়। তো ওই ইনজেকশনের একটা নির্দিষ্ট মাত্রা আছে, যে কত ml, মানে কত মিলিলিটার ইনজেকশন দেওয়া হবে, এবং প্রত্যেক ml এর ভিতরে 5 মিলিগ্রাম করে যায়। তার মানে কতটুকু ওষুধ বডির ভিতর গেল সেটাও জানা আছে। তো আগে থেকে গবেষণা করে বের করা হয়েছে যে কত মিলিগ্রাম ওষুধ বডির ভিতর দিলে এই ব্যথাটা দূর হয়ে যাবে এবং রোগীর কোনো ক্ষতি হবে না, বা সবচেয়ে কম ক্ষতি হবে। তো যখন এটাকে ওষুধ আকারে, মেডিসিন আকারে যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই নির্দিষ্ট একটা মাত্রা থাকতে হবে, যে কত মিলিগ্রাম বা কত গ্রাম, এবং একটা রূপ থাকতে হবে, অর্থাৎ ডোজেস ফর্ম থাকতে হবে, যে ইনজেকশন নাকি ট্যাবলেট নাকি ক্যাপসুল। যদি এরকম কোনো রূপ থাকে, ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, এবং তার একটা মাত্রা থাকে, তখন সেটাকে আমরা বলবো মেডিসিন। আদারওয়াইজ শুধু র অবস্থায় প্রাকৃতিকভাবে যেটা পাওয়া যায় সেটাকে ব্যবহার করলে আমাদের শরীরে কোনো না কোনো ইফেক্ট দেখা দেয়। এরকম ইফেক্ট দেখা দেওয়া যে কোনো জিনিসকে আমরা ড্রাগ বলতে পারি। সেই ইফেক্টটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, সব ধরনের ইফেক্টই হতে পারে। তো যে জিনিস আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি না, কিন্তু সেগুলো গ্রহণ করলে
আমাদের শরীরের স্বাভাবিক ফিজিওলজিক্যাল অবস্থা পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ যেই অবস্থায় শরীরটা ছিল সেই অবস্থায় থাকে না, তাকে আমরা বলবো ড্রাগ। আর সেই ড্রাগের যে মূল উপাদানটা, সেই উপাদানটাকে যদি নির্দিষ্ট ডোজে এবং ডোজেস ফর্মে দেওয়া হয় তখন সেটাকে আমরা বলবো মেডিসিন। আশা করি ড্রাগ এবং মেডিসিন কি জিনিস বুঝতে পেরেছেন। চলেন এখন আমরা ডেফিনিশন দেখে নিই, হোয়াট ইজ ড্রাগ এন্ড হোয়াট ইজ মেডিসিন। প্রথমে ড্রাগের ডেফিনিশনটা একটু বড়, কিন্তু বুঝতে পারলে খুব সহজ। এখানে কি বলা হয়েছে, drug may be defined as any natural or synthetic substance which, when acts on the living body, alter the physiological processes, having therapeutic and medicinal properties and used in the diagnosis, cure, mitigation, treatment, or prevention of disease in man and other animals. এই সংজ্ঞার বেশ কয়েকটা অংশ আছে। প্রথম অংশে কি বলা হয়েছে, যে ড্রাগ হচ্ছে এমন একটা ন্যাচারাল ও সিনথেটিক সাবস্টেন্স, প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে তৈরি করা বস্তু, হুইচ হোয়েন অ্যাক্টস অন দ্য লিভিং বডি, যেটা যখন কোনো প্রাণীর শরীরের ওপরে কাজ করে তখন কি করে, অল্টার দ্য ফিজিওলজিক্যাল প্রসেস, ওই প্রাণীর নর্মাল যেই শরীরবৃত্তীয় প্রক্রিয়া আছে সেটাকে পরিবর্তন করে। আর কি বলছে, হ্যাভিং থেরাপিউটিক অ্যান্ড মেডিসিনাল প্রপার্টিস, এবং ড্রাগের রোগ প্রতিরোধ, রোগের চিকিৎসা করার এবং মেডিসিন হিসেবে ব্যবহার করার মতো ক্ষমতা আছে, অর্থাৎ এটাকে আমরা যদি নির্দিষ্ট ফর্মে দিতে পারি তাহলে মেডিসিন হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবং কোথায় ব্যবহৃত হয়, ইউজড ব্যবহার করা হয় ইন দ্য ডায়াগনোসিস, রোগ নির্ণয় করার জন্য, কিওর রোগকে নিরাময় করার জন্য, মিটিগেশন রোগের মাত্রা কমানোর জন্য বা প্রশমন করার জন্য, ট্রিটমেন্ট চিকিৎসা করার জন্য, প্রিভেনশন রোগ প্রতিরোধ করার জন্য। কার ক্ষেত্রে, ইন ম্যান অ্যান্ড আদার অ্যানিমালস, মানুষ এবং অন্যান্য প্রাণীর জন্য ব্যবহৃত হয়। ড্রাগসকে একটা মেডিসিনের ভিতরে দেওয়ার পরে সেটা মেডিসিনের একটা অংশ হয়ে যায়, এবং এই মেডিসিনের মূল অংশ হওয়ার কারণে তাকে বলা হয় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট। যেমন আপনারা এখানে একটা ছবি দেখেন, এটা হচ্ছে আমাদের মরফিন সালফেটের ইনজেকশন। এই মরফিন সালফেটের ইনজেকশনের ভিতরে এই জিনিসটা, এটা হচ্ছে মরফিন সালফেট। এই জিনিসটা এর ভিতরে গুলানো আছে, এই যে তরল দ্রবণটা, দ্রবণের ভিতরে এটাকে গুলানো আছে। তরলের দ্রবণ তৈরি করতে গেলে একটা দ্রাবক লাগে, এইটা হচ্ছে দ্রাবক, আর এর ভিতরে এটা হচ্ছে দ্রব, এবং একটা দ্রাবক লাগে, দ্রাবকটা হচ্ছে পানি। তো এই দ্রবটা মূল কাজ করে, এটাই হচ্ছে মূল ফার্মাসিউটিক্যাল উপাদান, যার কারণে এটাকে আমরা ব্যথা নিবারণের জন্য ইনজেকশন হিসেবে ব্যবহার করতে পারি। যেহেতু এটা মূল উপাদান, সুতরাং এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, আর সেজন্য ড্রাগের অপর নাম হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট। আর এই ড্রাগটা কোথায় ব্যবহৃত হবে, আমরা সংজ্ঞার ভিতরে বলেছি মেডিসিনাল প্রপার্টিস আছে, সুতরাং মেডিসিন তৈরি করার জন্য ব্যবহার করা হবে। তো ড্রাগকে মেডিসিন কনভার্ট করলে তখন কি কি পাওয়া যাবে, অলরেডি বুঝতেই পারছেন, এখানে দুইটা জিনিস বিদ্যমান আছে। এর ভিতরে কিছু আছে পানি, আর সে পানির ভিতরে আছে এই মরফিন সালফেট। মরফিন সালফেটটা হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, আর এই যে পানি, সেটাকে আমরা কি বলবো, পানিকে আমরা বলবো এক্সিপিয়েন্ট। পানিটুকুকে আমরা বলবো হচ্ছে এক্সিপিয়েন্ট। তার মানে এক্সিপিয়েন্ট হচ্ছে মূল ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টের সাথে একটা অংশ, এই দুইটা মিলে তৈরি হয় হচ্ছে মেডিসিন। তাহলে মেডিসিন হচ্ছে একটা প্রিপারেশন, অর্থাৎ মেডিসিন একটা প্রস্তুত করা জিনিস। যেমন এটা ছিল এর ভিতরে এখানে কোনো কিছু প্রস্তুত করা লাগা নেই, প্রাকৃতিকভাবেই এর ভিতরে মরফিন আছে, এর ভিতরে হেরোইন আছে, আলাদা করে প্রস্তুত করা লাগে না। কিন্তু কি মাত্রায় আছে আমরা জানি না, কম আছে না বেশি আছে জানি না, এবং আরো অনেকগুলো জিনিস আছে। কাজেই এটাকে আমরা বলছি যে এটা খেলে অনেক কিছু ইফেক্ট দেয়, তার মধ্যে একটা হচ্ছে ব্যথানাশক হিসেবে কাজ করে। কাজেই এটা যেহেতু নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসটাকে পরিবর্তন করে, সুতরাং এটাকে আমরা বলছি হচ্ছে ড্রাগ। এই দুটো হচ্ছে ড্রাগ হিসেবে ব্যবহৃত হতে পারে। কিন্তু এই ড্রাগটাকেই যখন উপযুক্ত একটা পানির দ্রবণের ভিতরে মেশানো হলো, মেশানোর পরে সেটা যখন আমরা ব্যবহার করব, নির্দিষ্ট একটা ডোজ আছে এবং ডোজেস ফর্ম আছে, তখনই সেটা হয়ে যাবে হচ্ছে মেডিসিন। যেমন এখানে আপনারা ডোজ দেখতে পাচ্ছেন 5 মিলিগ্রাম পার এমএল, অর্থাৎ 1 ml পরিমাণ এখান থেকে দ্রবণ নিলে তার মধ্যে আমরা পাবো হচ্ছে 5 মিলিগ্রাম মরফিন সালফেট। এবং বিভিন্ন রোগের জন্য বিভিন্ন রকম এমএল দেওয়া লাগতে পারে সিরিঞ্জের ভিতরে,
নিলে তখন বিভিন্ন রকম এমএল থাকে, কম নিলে কম থাকবে, বেশি নিলে বেশি থাকবে, রোগীর অবস্থা অনুযায়ী কম বা বেশি নেওয়া লাগতে পারে। আচ্ছা, তো সেটা আমরা গবেষণা করে বের করছি, মানে অলরেডি জানা আছে যে কতটুকু দিলে কাজ করবে। তো সুতরাং মেডিসিনের ভিতরে অবশ্যই মূল উপাদান হিসেবে থাকবে হচ্ছে এপিআই, এবং সেই এপিআইটা যেহেতু শুধু এপিআই সবসময় ব্যবহার করা হয় না, কখনো কখনো শুধু এপিআই ইউজ করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এপিআই এর সাথে একটা এক্সিপিয়েন্ট থাকে। তো এক্সিপিয়েন্ট এবং এপিআই এই দুইটা মিলে আমরা পাবো হচ্ছে আমাদের মেডিসিন। আচ্ছা, তাহলে মেডিসিনের সংজ্ঞা কি হবে? A medicine is the formulated form of the drug having definite dose and dosage form that is used in the treatment, diagnosis or prevention of disease. আপনারা দেখেন এখানে কিন্তু এই অংশটা ডায়াগনোসিস, কিওর, মিটিগেশন এই সবগুলো কথা ড্রাগের জন্য প্রযোজ্য। কারণ হলো মেডিসিন তৈরি করতে গেলে ড্রাগ অবশ্যই লাগবে, সুতরাং ড্রাগের যে বৈশিষ্ট্য মেডিসিনেরও সেই বৈশিষ্ট্য থাকবে। কিন্তু মেডিসিনের আলাদা একটা বৈশিষ্ট্য হলো মেডিসিনের কি থাকবে, সেজন্য তার ডোজেস ফর্ম থাকবে। সেজন্য এই ডেফিনিশনে বলা হচ্ছে এই মেডিসিন ইজ দ্য ফর্মুলেটেড ফর্ম অফ দ্য ড্রাগ, অর্থাৎ তৈরি করা একটা ফর্মুলায় একটা নির্দিষ্ট ভেহিকেল দিয়ে সলিড, লিকুইড বা গ্যাস আকারে তৈরি করা ফর্মুলেটেড ফর্ম। কিসের ফর্ম? ড্রাগের ফর্ম, মানে ড্রাগকে একটা নির্দিষ্ট ফর্মুলায় নিয়ে আসা হয়েছে। লিকুইড আকারে হতে পারে, প্যারাসিটামল ট্যাবলেটের কথা চিন্তা করলে ট্যাবলেট আকারে হতে পারে, ক্যাপসুলের কথা চিন্তা করলে ক্যাপসুল আকারে হতে পারে। যেভাবে ফর্মুলেশন করা হোক না কেন, এটা হচ্ছে ফর্মুলেটেড ফর্ম। সুতরাং প্রথম কথা হলো মেডিসিন হচ্ছে ফর্মুলেটেড ফর্ম অফ দ্য ড্রাগ, ড্রাগের একটা নির্দিষ্ট ফর্মুলেটেড রূপ, যার কি আছে ডেফিনিট ডোজ অ্যান্ড ডোজেস ফর্ম, যার নির্দিষ্ট ডোজ এবং ডোজেস ফর্ম আছে। ডোজ মানে মাত্রা, কতটুকু দেবেন। যেমন 1 ml দিলে 5 মিলিগ্রাম যাবে, এটা একটা মাত্রা। প্যারাসিটামলের একটা ট্যাবলেট খেলে 500 মিলিগ্রাম প্যারাসিটামল সচরাচর থাকে আর কি, এটা একটা মাত্রা, এটাকে বলা হয় ডোজ। অ্যান্ড ডোজেস ফর্ম, ডোজেস ফর্ম মানে যে এটা দেখতে কেমন, সলিড, লিকুইড না গ্যাস। যেমন প্যারাসিটামল হচ্ছে সলিড, 500 মিলিগ্রামের ট্যাবলেট থাকে। আবার এটা সিরাপ আকারে থাকে, সিরাপ হলে এটা হবে হচ্ছে লিকুইড। আবার হচ্ছে এটা হচ্ছে সাপোজিটরিজ আকারে থাকে, সাপোজিটরিজ আকারে থাকলে তখন এটা হবে হচ্ছে সেমি সলিড। তো এইটাকে বলা হয় ডোজেস ফর্ম। এবং কি করা হয় সেটাকে দিয়ে, দ্যাট ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট, এটা মেডিসিন ব্যবহার করা হয় ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য, ডায়াগনোসিস, রোগ নির্ণয় করার জন্য, আর প্রিভেনশন অফ ডিজিজ, রোগ প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়। এখন যেমন করোনা ভাইরাসের টিকা নেওয়া হচ্ছে, সেটাও কিন্তু একটা মেডিসিন, কারণ তার নির্দিষ্ট একটা মাত্রা আছে, প্রথম ডোজের মাত্রা এত, দ্বিতীয় ডোজের মাত্রা এত। তো এই হচ্ছে মেডিসিন এবং ড্রাগের ডেফিনিশন। আশা করি ডেফিনিশন জিনিসটা বুঝতে পেরেছেন, ড্রাগ কি, মেডিসিন কি। এরপরে আমরা দেখব এফডিসি অনুযায়ী ড্রাগ কাকে বলে। এতক্ষণ আমরা বললাম ড্রাগের কথা, যেমন এটা হচ্ছে প্যারাসিটামলের স্ট্রাকচার, এটাকে বলা হয় এন অ্যাসিটাইল প্যারা অ্যাসিড অ্যামিনোফেন, এটা হচ্ছে এর কেমিক্যাল নাম। আর এই কেমিক্যাল উপাদানটা এটাই হচ্ছে এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, সুতরাং এটা হচ্ছে আমাদের ড্রাগ। আর এই প্যারাসিটামলটাকে ব্যবহার করে নির্দিষ্ট একটা ডোজ, 500 মিলিগ্রামের ট্যাবলেট তৈরি করা হয়েছে, এই ট্যাবলেটের একটা নির্দিষ্ট ডোজেস ফর্ম আছে, ডোজেস ফর্ম হলো ট্যাবলেট ফর্ম। তো ট্যাবলেট ফর্মের এগুলোকে বলা হবে হচ্ছে মেডিসিন। ঠিক আছে, একটা হলো ড্রাগ, প্যারাসিটামল হচ্ছে ড্রাগ, আর এটা হচ্ছে মেডিসিন। এফডিসির নাম আপনারা শুনেছেন, এফডিসি মানে হচ্ছে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, কিন্তু আমাদের এখানে এফডিসি বলতে আমরা বলবো ফুড, ড্রাগ অ্যান্ড কসমেটিক্স। ফুড, ড্রাগ অ্যান্ড কসমেটিক্স এটা হচ্ছে আমেরিকার একটা সংগঠন, তাদের একটা আইন আছে এফডিসির আইন, সেই আইনের ফুড, ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট অনুযায়ী, আইন অনুসারে ড্রাগের একটা ডেফিনিশন আছে। তো আইন অনুযায়ী ড্রাগের ডেফিনিশন কি সেটা আমরা এখন দেখি। আইনের বিভিন্ন ধারা থাকে, তো এখানেও ড্রাগের সংজ্ঞার ভিতরে বিভিন্ন ধারা আছে। তো প্রথম যে ধারা, প্রথম অংশে বলা হচ্ছে আর্টিকেলস অফ সাবস্টেন্স রিকগনাইজড ইন অফিসিয়াল ফার্মাকোপিয়া অর ফর্মুলারি, যে সমস্ত সাবস্টেন্সগুলা অফিসিয়াল ফার্মাকোপিয়া বা ফর্মুলারিতে ড্রাগ হিসেবে স্বীকৃত তাদেরকে আমরা বলবো ড্রাগ। ফার্মাকোপিয়া কি বা ফর্মুলারি কি একটু পরে আমাদের সেগুলো নিয়ে আলোচনা হবে। 2 নম্বর ধারায় কি আছে, আর্টিকেলস অর সাবস্টেন্সেস intended for use in the diagnosis, cure, mitigation, treatment
or prevention of disease in men or other animal। যে সমস্ত বস্তু মানুষ এবং অন্যান্য প্রাণীর রোগ নির্ণয় করার জন্য, রোগ সারানোর জন্য, রোগ প্রশমন করার জন্য, চিকিৎসার জন্য, প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়, তাকে আমরা বলবো হচ্ছে ড্রাগ। 3 নম্বর ধারায় কি বলা আছে? Articles or substance other than the food intended to affect the structure or function or any function of the body of man or other animals। তো যে সমস্ত বস্তু যারা আমরা সচরাচর খাদ্য হিসেবে গ্রহণ করি না, খাদ্য ছাড়া, যেগুলা মানুষ বা অন্যান্য প্রাণীর যে বডি ফাংশন আছে, বডি ফাংশন অথবা স্ট্রাকচার, গঠনের কোনো কিছুকে এফেক্ট করা বা সেগুলাকে মডিফাই করা, সেগুলোকে আক্রান্ত করা বা সেগুলোর প্রতি কোনো কার্যকর কোনো ভূমিকা পালন করা, অর্থাৎ কোনো কিছুকে সে হচ্ছে পরিবর্তন করবে, প্রভাবিত করে, আমাদের বডিকে যখন প্রভাবিত করবে, বডির স্ট্রাকচারকে অথবা বডির ফাংশনকে, যেটা খাদ্য হিসেবে গ্রহণ করি না, সেটাকে আমরা বলবো হচ্ছে ড্রাগ। নাম্বার 4, 4 নম্বর ধারায় কি বলা আছে? আর্টিকেলস ইন্টেন্ডেড ফর ইউজ অ্যাজ এ কম্পোনেন্ট অফ মেডিসিন, যেটাকে আমরা, যে সাবস্টেন্সটাকে আমরা মেডিসিনের উপাদান হিসেবে ব্যবহার করব, কিন্তু বাট নট এ ডিভাইস, কোনো যন্ত্র হিসেবে ব্যবহার করব না, অথবা কম্পোনেন্ট পার্ট অর অ্যাক্সেসরি অফ এ ডিভাইস, কোনো যন্ত্রের অংশ অথবা যন্ত্রের অতিরিক্ত কোনো পার্ট, এগুলো হিসেবে ব্যবহার করব না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ড্রাগ। তো তাহলে ড্রাগের এতগুলো অংশ আমরা পেলাম, এই 4টা জিনিস মিলে ড্রাগের ডেফিনিশন, এর ভিতরে যারা পড়বে তারা হবে হচ্ছে ড্রাগ। তো তাহলে ড্রাগ আর মেডিসিন সম্পর্কে এখন আমরা জানলাম। তো প্রশ্ন হলো, ড্রাগ আর মেডিসিনের তাহলে মূল পার্থক্যটা কি? তাহলে এখন আমরা দেখলাম কি ড্রাগ কাকে বলে, এফডিসি এর সংজ্ঞা অনুসারে এই 4টা ডেফিনিশনের 4টা অংশের ভিতরে যারা পড়বে তাদেরকে আমরা বলবো ড্রাগ। তাহলে ড্রাগ আর মেডিসিনের মূল পার্থক্যটা কি হলো? মূল পার্থক্য হলো, ড্রাগ হলো এমন একটা সাবস্টেন্স যেটা আমার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন বা ফিজিক্যাল স্টেট, শারীরিক অবস্থাকে এফেক্ট করবে বা পরিবর্তন করবে। আর মেডিসিন হলো এমন একটা জিনিস যার নির্দিষ্ট ডোজ এবং ডোজেস ফর্ম থাকবে। যেমন প্যারাসিটামল ট্যাবলেটের নির্দিষ্ট ডোজ আছে 500 মিলিগ্রাম, যদি নর্মাল প্যারাসিটামল হয়। যদি হচ্ছে ক্যাফিন হয় তাহলে তার সাথে 65 মিলিগ্রাম তার সাথে ক্যাফিন থাকবে, প্যারাসিটামল যাকে আমরা বলি নাপা এক্সট্রা। আর যদি এক্সটেন্ডেড হয় তাহলে আরও বেশি পরিমাণে প্যারাসিটামল থাকবে। তারপরে যদি সিরাপ হয় তাহলে আরও কম পরিমাণে এর মাত্রা, অর্থাৎ এর স্বল্প মাত্রার হবে, মানে এর ভিতরে কম পরিমাণে ড্রাগ থাকবে। তো এরকম নির্দিষ্ট মাত্রা এবং নির্দিষ্ট ডোজেস ফর্ম, সলিড, লিকুইড, সেমি সলিড বা গ্যাস থাকলে তখন সেই মাত্রায় নির্দিষ্ট ডোজেস ফর্মওয়ালা ড্রাগকে আমরা বলবো হচ্ছে মেডিসিন। মেডিসিনের ভিতরে ড্রাগও থাকবে, এক্সিপিয়েন্টও থাকবে, আর ড্রাগ হচ্ছে শুধুই ড্রাগ থাকবে। তাহলে পার্থক্যগুলোকে যদি আমরা লিখি, বিভিন্নজন বিভিন্নভাবে পার্থক্যকে আপনারা প্রকাশ করতে পারেন। আপনারা চাইলে নিজেদের মতো করে পার্থক্য লিখতে পারেন। তো আমি একটা নমুনা এখানে তুলে ধরছি পার্থক্য কিরকম হতে পারে। তো বাম পাশের কলমে আছে ড্রাগ আর ডান পাশের কলমে আছে মেডিসিন। তো ড্রাগ সম্পর্কে বলা হচ্ছে যে দ্য ওয়ার্ড ড্রাগ ইজ ডিরাইভড ফ্রম গ্রিক ফার্মাকন। আপনারা দেখছেন ফার্মাকোগ্নোসিস সংজ্ঞার ভিতরে যে ফার্মাকন মানে হচ্ছে ড্রাগ, এবং সেটা হচ্ছে গ্রিক শব্দ। তো ড্রাগ শব্দটা এসেছে গ্রিক ফার্মাকন থেকে। আর মেডিসিন কিভাবে এসেছে? দ্য ওয়ার্ড মেডিসিন ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড মেডিকাস, হুইচ মিনস হিলিং অর ফিজিশিয়ান। ল্যাটিন শব্দ মেডিকাস থেকে মেডিসিন শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে সুস্থ হওয়া অথবা ডাক্তার। তো মেডিসিন এবং ড্রাগের উৎস হচ্ছে এরকম। এর পরবর্তী পার্থক্য হচ্ছে ডেফিনিশন। তো ড্রাগের ডেফিনিশন আপনারা বিভিন্নভাবে দিতে পারেন, যে ডেফিনিশন এর আগে দেখানো হলো সেটাও দিতে পারেন, চাইলে এই ডেফিনিশনও দিতে পারেন। তো ওই ডেফিনিশনটা বেশি ভালো, সুতরাং এখানে এটা চেঞ্জ করে ওই ডেফিনিশনটা দিবেন। মেডিসিনের ডেফিনিশনও এর আগে যেটা দেওয়া হয়েছে সেটাই দিবেন। তো ড্রাগের ডেফিনিশনের সবচেয়ে সহজ ডেফিনিশনে আমরা বলেছিলাম যে ড্রাগ হচ্ছে এমন ন্যাচারাল অর সিনথেটিক সাবস্টেন্স হুইচ অ্যাক্ট অন দ্য লিভিং বডি অ্যান্ড অল্টার দ্য ফিজিওলজিক্যাল প্রসেস। যে ড্রাগ হচ্ছে ন্যাচারাল অথবা সেমি সিনথেটিক অর্থাৎ কৃত্রিম উপায়ে তৈরি করা এমন একটা সাবস্টেন্স যেটা গ্রহণ করলে আমাদের বডির নর্মাল ফিজিওলজিক্যাল যে স্টেট, নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, সেটা চেঞ্জ হয়, বডিকে এফেক্ট করে, বডির স্ট্রাকচারকে এফেক্ট করে। সেটা ভালোর দিকেও নিয়ে যেতে পারে, খারাপের দিকেও নিয়ে যেতে পারে। এটাকে আমরা বলি ড্রাগ। আর মেডিসিন কাকে বলছিলাম? ফর্মুলেটেড ফর্ম অফ ড্রাগ, যেটা একটা নির্দিষ্ট
গঠন আছে, ফর্মুলেটেড মানে সেটাকে একটা নির্দিষ্ট ফর্মে তৈরি করা হয়েছে। এবং আরেকটা বৈশিষ্ট্য ছিল দে হ্যাভ ডেফিনিট ডোজ অ্যান্ড ডোজেস ফর্ম, যার নির্দিষ্ট ডোজ এবং ডোজেস ফর্ম আছে তাকে আমরা বলি মেডিসিন। তারপর আমরা বলছিলাম যে মেডিসিন তৈরি করার জন্য মূল উপাদান হচ্ছে ড্রাগ, এজন্য ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টের ভিতরে এই মেডিসিনটাই হচ্ছে ফার্মাসিউটিক্যালি অ্যাক্টিভ, মেডিসিনের ভিতরে ড্রাগটাই হচ্ছে ফার্মাসিউটিক্যালি অ্যাক্টিভ। সুতরাং ড্রাগের অপর নাম হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট। আর মেডিসিনের ভিতরে শুধু অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টই থাকে না, তার সাথে এক্সিপিয়েন্টও থাকে, এজন্য মেডিসিনের ভিতরে এপিআই এর সাথে সাথে এক্সিপিয়েন্ট থাকে, আর ড্রাগ শুধুই এপিআই দিয়ে গঠিত। তারপরে ড্রাগের নির্দিষ্ট ডোজ এবং ডোজেস ফর্ম থাকে না, এটা আপনারা জানেন যে ড্রাগ তো প্রাকৃতিকভাবে পাওয়া যায়, সুতরাং এর কোনো ডোজ আর ডোজেস ফর্ম নাই, সেজন্য বলা আছে ড্রাগ হ্যাজ নো অ্যাপ্রোপ্রিয়েট ডোজ অ্যান্ড ডোজেস ফর্ম, বাট মেডিসিন হ্যাজ এ ডেফিনিট ডোজ অ্যান্ড ডোজেস ফর্ম। মেডিসিনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ডোজ এবং ডোজেস ফর্ম থাকবে, অর্থাৎ মেডিসিন হতে হলে ডোজ থাকতে হবে, ডোজেস ফর্ম থাকবে। কখনো কখনো অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টসও মেডিসিন হিসেবে ইউজ করা হয়, সেখানেও তার ডোজ এবং ডোজেস ফর্ম থাকে। তারপরে ড্রাগ সরাসরি ট্রিটমেন্টের জন্য ব্যবহৃত হয় না, কারণ যেহেতু এর ডোজটা নির্দিষ্ট না, কাজে এটা ব্যবহার করলে ভালো থেকে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি হয়, যে কারণে ড্রাগকে সরাসরি ব্যবহার করা হয় না। সেজন্য বলা আছে জেনারেলি এ ড্রাগ ইজ নট ইউজড ডিরেক্টলি ফর ট্রিটমেন্ট বিকজ ইট নিডস টু বি ডিজাইন্ড সুইটেবল ডোজেস ফর্ম অ্যান্ড ডোজ। নির্দিষ্ট ডোজ এবং ডোজেস ফর্ম তৈরি হওয়ার আগ পর্যন্ত ড্রাগকে সরাসরি ব্যবহার করে না। এবং প্যারাসিটামল কিনে কেউ খায় না, বরং প্যারাসিটামল ট্যাবলেট কিনে খায়। এমনিভাবে কেউ হচ্ছে ওমিপ্রাজল কিনে খায় না, ওমিপ্রাজল ট্যাবলেট কিনে খায়। কারণ ওমিপ্রাজল কিনতে পারে, কিন্তু সেটা কেনার পরে কতটুকু খেতে হবে সে জানতে পারবে না, ফলে সেটা ড্রাগ কিন্তু মেডিসিন না হওয়ার কারণে কমও খেতে পারে, বেশিও খেতে পারে। বেশি খাওয়ার কারণে তার যে সাইড ইফেক্ট, টক্সিক ইফেক্ট, এগুলো দেখা দেবে। আবার কম খেলে ইন্টারনেট ইফেক্ট পাবে না, সেজন্য সরাসরি ইউজ করা হয় না। আর মেডিসিনে তো ডোজ এবং ডোজেস ফর্ম থাকে, সুতরাং মেডিসিনকে রোগ নির্ণয় বা রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয়। এই মেডিসিন ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ ডিজিজ। তারপর ড্রাগের বিভিন্ন সোর্স আছে, যেমন প্লান্ট থেকে অনেক ড্রাগ পাওয়া গেছে, যেমন যে মরফিনের কথা বললাম, এটা প্লান্ট সোর্স থেকে পাওয়া গেছে। এছাড়াও অনেক ড্রাগ আছে যেগুলো প্লান্ট থেকে পাওয়া গেছে, অথবা প্লান্ট থেকে পাওয়ার পরে প্লান্টের মূল উপাদানটাকে সিনথেটিক্যালি পরে তৈরি করা হয়, মূল উপাদানের সাথে সামান্য পরিমাণে একটু পরিবর্তন করে তৈরি করা হয়, এটাকে বলা হয় মেডিসিনাল কেমিস্ট্রির পার্ট। মেডিসিনাল কেমিস্ট্রি যখন পড়বেন তখন আপনারা এগুলো বুঝতে পারবেন। অ্যানিমেল থেকেও অনেক ড্রাগ পাওয়া যায়, যেমন জিকোনাটাইড, এটা হচ্ছে স্নেল ভেনম, শামুকের এক ধরনের শামুকের বিষ থেকে পাওয়া যায়, এবং এটা পেইনের জন্য ব্যবহৃত হয়। এরকম আরো অনেকগুলো ড্রাগ আছে, যেমন র্যাটেল স্নেকের নাম শুনছেন, র্যাটেল স্নেকের ভেনম থেকেও ড্রাগ তৈরি করা হয়। তো এরকম অ্যানিমেল অরিজিন থেকে ড্রাগ পাওয়া যায়। মাইক্রো অর্গানিজম থেকেও প্রচুর ড্রাগ আমাদের আছে। মাইক্রো অর্গানিজম, ফাঙ্গাস, যেমন হচ্ছে পেনিসিলিন এক ধরনের কি, হোয়াট ইজ পেনিসিলিন? পেনিসিলিন এক ধরনের ফাঙ্গাস, যেটা পেনিসিলিয়াম ফাঙ্গি থেকে পাওয়া যায়। তো সুতরাং এটা ফাঙ্গাস থেকে পাওয়া যায়। মাইক্রো অর্গানিজম থেকে এরকম ড্রাগ পাওয়া গেছে। মূলত মাইক্রো অর্গানিজম যেগুলো আছে সেগুলোকে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, যেমন ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির একটা ইঞ্জিনিয়ারিং, এরকম বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেগুলোকে, মাইক্রোবগুলোকে জেনেটিক্যালি মডিফাই করে তারপর মেডিকেশন হিসেবে ব্যবহার করা হয়। ডিএনএ এনকোড করা হয় প্রোটিনের ভিতরে, এভাবে করে মাইক্রো অর্গানিজম দিয়ে হচ্ছে ড্রাগ তৈরি করা হয়, যাকে আমরা বলি হচ্ছে বায়োঅ্যাক্টিভ মেটাবোলাইটস। এছাড়া মিনারেল, সিনথেটিক সোর্স, সেমি সিনথেটিক সোর্স, বিভিন্ন জায়গা থেকে ড্রাগ তৈরি করা হয়। তো যেই ড্রাগগুলো ব্যবহার করা হয়, তৈরি করা হয়েছে বা পাওয়া যায়, সেই ড্রাগগুলোকেই তো ফর্মুলেশনের মাধ্যমে মেডিসিন তৈরি করা হয়। তাহলে সোর্স অফ মেডিসিন মূলত হচ্ছে সোর্স অফ ড্রাগ, সেম জিনিস। মেডিসিনের সোর্স হচ্ছে ড্রাগের সোর্সের সাথে মিলে যায়, আর মেডিসিনের সাথে শুধুমাত্র এক্সট্রা হিসাবে এক্সিপিয়েন্ট থাকে। যেমন ওমিপ্রাজল, এটা হচ্ছে একটা ড্রাগ, এর সাথে এক্সিপিয়েন্ট হিসেবে ডায়ালুয়েন্ট থাকে, এরপরে তার সাথে ক্যাপসুলের শেল থাকে, তো সুতরাং এটা ড্রাগ হয়েছে, কিন্তু মূল উপাদান হচ্ছে ওমিপ্রাজল। আরেকটা জিনিস হচ্ছে যে যতগুলো মেডিসিন আছে তার ভিতরে ড্রাগ থাকে, তার মানে অল মেডিসিন আর ড্রাগস। আমরা এটা বলতে পারি অল মেডিসিন আর ড্রাগস। এই পয়েন্টটা আসলে এই পাশের জন্য, অল মেডিসিন আর ড্রাগস। কিন্তু সমস্ত ড্রাগকে আমরা মেডিসিন বলতে পারবো না, অল ড্রাগস আর নট মেডিসিন। ড্রাগ তখনই মেডিসিন হবে যখন তার নির্দিষ্ট ডোজ অ্যান্ড ডোজেস ফর্ম থাকবে। যেহেতু মেডিসিনের নির্দিষ্ট ডোজ আর ডোজেস ফর্ম আছে এবং তার ভিতরে ড্রাগও আছে, কাজে মেডিসিনকে আমরা অল্টারনেটিভলি ড্রাগও বলতে পারি। কিছু ড্রাগের উদাহরণ, যেমন প্যারাসিটামল বলছি, এটা
বিভিন্ন নামে পরিচিত। প্যারাসিটামলের অপর নাম আছে অ্যাসিটামিনোফেন, আরও অনেকগুলো নাম আছে, এগুলো আপনারা লেসম্যানের বইয়ে পাবেন। এটা অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়। অ্যানালজেসিক মানে যেটা হচ্ছে ব্যথা নিবারণ করে, অ্যান্টিবায়োটিক মানে যেটা জ্বর কমায়। এবার মরফিনের কথা বলছি, মরফিন অ্যানালজেসিক হিসেবে ইউজ করে। নার্কোটিক অ্যানালজেসিক, এটা নেশাও সৃষ্টি করে। অ্যাম্পিসিলিন এটা একটা পেনিসিলিনের অংশ, এটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আর মেডিসিন কি হবে, প্যারাসিটামল দিয়ে প্যারাসিটামল ট্যাবলেট তৈরি করলে সেটা একটা মেডিসিন, প্যারাসিটামল সিরাপ এটা একটা মেডিসিন, প্যারাসিটামল এলিক্সার এটা মেডিসিন, প্যারাসিটামলের সাসপেনশন আছে, প্যারাসিটামলের সাপোজিটস আছে, এটা মেডিসিন। মরফিনের তো দেখলেন ইনজেকশন আছে, আর অ্যান্টিবায়োটিকের তো বিভিন্ন রকম ফর্মুলেশন আছে। আমরা অ্যান্টিবায়োটিকের সাথে খুবই পরিচিত, বিশেষ করে অ্যাজিথ্রোমাইসিন এর সাথে পরিচিত আর কি। তো এই ছিল হচ্ছে ড্রাগ আর মেডিসিনের পার্থক্যের একটা রূপ। আমাদের পরবর্তী টপিকস, আমরা যেমন বিভিন্ন কথা বললাম যে এটা এখান থেকে পাওয়া যায়, ওখান থেকে পাওয়া যায়, তো ন্যাচারাল সাবস্টেন্স বলতে আসলে কি বোঝায় আমরা এখন সেটা জানবো। নাম দেখে বুঝতে পারছেন, ন্যাচারাল সাবস্টেন্স মানে যেটা নেচার থেকে পাওয়া গেছে। নেচার থেকে কি পাওয়া যায়? নেচার থেকে প্লান্ট পাওয়া যায়, অ্যানিমেল পাওয়া যায়, মাইক্রোবস পাওয়া যায়, কত কিছু তো পাওয়া যায়। মাটির ভিতরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, বাতাসে ব্যাকটেরিয়া ভাইরাস কত কিছু আছে, সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে ভাইরাস আছে। আবার প্লান্টসের বিভিন্ন পার্ট আছে, সেগুলো ন্যাচারালি পাওয়া যায়। প্লান্টস তো ন্যাচারাল মানে প্রকৃতিতে যা পাওয়া যায় সেটা হচ্ছে ন্যাচারাল সাবস্টেন্স। প্রাণীর যদি হয়, প্রাণীর বিভিন্ন অঙ্গ অংশ, এগুলো হচ্ছে আমরা অনেক সময় ড্রাগ হিসেবে ইউজ করি। গাছের বিভিন্ন অঙ্গ অংশ ইউজ করি, হোল প্লান্ট ইউজ করি, তো সবই হচ্ছে ন্যাচারাল সাবস্টেন্স। পুরা গাছ ইউজ করলাম, সেটা হচ্ছে ন্যাচারাল সাবস্টেন্স। গাছের ফুল ইউজ করলাম, পাতা ইউজ করলাম, বীজ ইউজ করলাম, ছাল ইউজ করলাম, বাকল ইউজ করলাম, সেগুলো ন্যাচারাল সাবস্টেন্স। আবার কোনো প্রাণীর অর্গান ইউজ করলাম, এই যেমন বললাম যে স্নেল ভেনম, যে স্নেল থেকে ভেনম বের করে সেটা হচ্ছে আমরা ড্রাগ হিসেবে ইউজ করে থাকি, সেটাও তো একটা ন্যাচারাল সাবস্টেন্স। আচ্ছা, তো ন্যাচারাল সাবস্টেন্স কি? এক কথায় ন্যাচারাল সাবস্টেন্স রেফার্স টু দোজ সাবস্টেন্স ফাউন্ড ইন দ্য নেচার। ন্যাচারাল সাবস্টেন্স হচ্ছে ওই সমস্ত সাবস্টেন্স, ওই সমস্ত বস্তু যেগুলো আমরা নেচারে পেয়ে থাকি। ন্যাচারাল সাবস্টেন্স কি হতে পারে? হুইচ কম্প্রাইজ অফ হোল প্লান্ট অর অ্যানিমেল, পুরা প্লান্ট বা পুরা অ্যানিমেল হতে পারে। দেয়ার অ্যানাটমিক পার্টস অর অর্গানস, সেই অ্যানিমেল বা প্লান্টের তার যেই শরীরের বিভিন্ন অংশ হতে পারে, অঙ্গ হতে পারে। তারপরে স্যাপস অর সিক্রেশনস, গাছের ক্ষেত্রে গাছের কষ হতে পারে। সিক্রেশন, অনেকগুলো গাছ থেকে কষ তো হচ্ছে অনেক সময় কেটে বের করতে হয়, আর কোনো কোনো গাছ থেকে এমনি বের হয়, যেমন কাঁঠাল গাছ থেকে কষ বের হয় আঠালো, সেটা কাঁঠাল কাটলে পাওয়া যায়। আবার বট গাছ থেকে, জিগা গাছ থেকে, তারপর বাবলা গাছ থেকে এমনি তাদের সিক্রেশন পাওয়া যায়। এক্সট্রাক্ট মানে যেটা হচ্ছে বের করে নিয়ে আসতে হয়। যেমন প্লান্ট, যেমন ধরেন চা থেকে, চা পাতা থেকে আমরা ক্যাফিন বের করে আনতে পারি। এমনভাবে আখ থেকে আখের রস বের করে নিয়ে আসা, এটাকে বলা হয় এক্সট্রাকশন, এবং এক্সট্রাকশন করে যেটাকে পাওয়া যায় তাকে বলা হয় এক্সট্রাক্টস। ন্যাচারাল সাবস্টেন্স কি হতে পারে? অ্যান্ড আদার কনস্টিটিউয়েন্টস, এবং অন্যান্য উপাদান, অ্যান্ড সাবস্টেন্স এবং অন্যান্য বস্তু হতে পারে, যেগুলোর যেটাই হোক না কেন তাদের একটা বৈশিষ্ট্য থাকবে, কি হবে? দ্যাট হ্যাভ নট হ্যাড চেঞ্জেস মেড ইন দেয়ার মলিকুলার স্ট্রাকচার অ্যাজ ফাউন্ড ইন নেচার, এবং তাদের বৈশিষ্ট্য হলো তাদের যেভাবে প্রকৃতিতে আছে সেভাবেই তাদেরকে সংগ্রহ করা হয়েছে। তো এরকম যদি হয়, তাহলে এরকম হইলে পুরো প্লান্ট, অ্যানিমেল, তাদের অংশ, কষ, রস, সবই হবে হচ্ছে ন্যাচারাল সাবস্টেন্স। ন্যাচারাল সাবস্টেন্স থেকে বিভিন্ন ধরনের ড্রাগ পাওয়া যায়, এটা আপনারা কিছুক্ষণ আগে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। তো এখন আসেন হচ্ছে আমরা জানি যে ফার্মাকোপিয়া কি জিনিস। ফার্মাকোপিয়া হচ্ছে মূলত হচ্ছে একটা ইনফরমেশনের সোর্স। যেমন গুগল হচ্ছে আমাদের ইনফরমেশনের সোর্স, সার্চ ইঞ্জিন, গুগল সোর্স না, সার্চ ইঞ্জিন। উইকিপিডিয়া হচ্ছে ইনফরমেশনের সোর্স। উইকিপিডিয়া যদি বই হইতো তাহলে অনেকটা এরকম বড় একটা ভলিউম হইতো, সেখানে আমরা খুঁজে খুঁজে বের করতাম কোথায় কি আছে, কোন জিনিসের কি বৈশিষ্ট্য ইত্যাদি। তো আমরা যে সমস্ত ঔষধ এখন আমরা বাজারে পাই, সে সমস্ত ঔষধগুলোর মূল উপাদান কি এবং তাদের কিভাবে তৈরি করতে হবে, তৈরি করার পরে সেগুলো যে তৈরি হওয়ার সময়, তৈরি যখন হয় সে সময় বিভিন্ন স্টেপ থাকে। যেমন একটা ওষুধ তৈরি করার সময় প্রথমে কাঁচামাল নিয়ে আসতে হয়, নিয়ে আসার পরে সেগুলো কাঁচামালগুলোকে মিশাইতে হয়, মিশানোর পরে সেগুলোকে ট্যাবলেট তৈরি করতে হলে ট্যাবলেটের ছাঁচের ভিতর ফেলতে হয়, এরপরে হচ্ছে সেগুলোকে দিয়ে ট্যাবলেট তৈরি করতে হয়। তো এখন
এই যে যখন কাঁচামাল মিশানো হলো, মিশানোর পরে সঠিকভাবে মিশানো হয়েছে কিনা কিভাবে বুঝবো? তারপরে এটা যখন ট্যাবলেট ছাঁচের ভিতর থেকে বের হয়ে আসলো, সঠিকভাবে বের হয়ে আসলো কিনা, অর্থাৎ এটার যেরকম ওজন থাকার কথা ওজন ঠিকমতো আছে কিনা, এটা পানিতে দিলে যেভাবে গুলার কথা সেভাবে গুলতেছে কিনা, এগুলো কিভাবে বুঝবো যে 5 মিনিটে গুললে ঠিক হবে নাকি 10 মিনিটে গুললে ঠিক হবে, কিভাবে জানবো? এরপরে তৈরি হয়ে গেছে, এরপরে আবার সেটার ভিতরে মূল উপাদানগুলো ঠিক আছে কিনা, যে এর ভিতরে প্যারাসিটামল ছিল, প্যারাসিটামলের বৈশিষ্ট্য ঠিক আছে কিনা, এর ভিতরে যে প্যারাসিটামলের সাথে আরো কিছু জিনিস ব্যবহার করছে যাকে আমরা বলি এক্সিপিয়েন্ট, স্টার্চ, সেগুলোর বৈশিষ্ট্য ঠিক আছে কিনা, নাকি নষ্ট হয়ে গেছে, নাকি প্যারাসিটামল নষ্ট হয়ে গেছে, কেমনে জানবো? তো এগুলো জানতে হলে টেস্ট করতে হবে, এবং টেস্ট করার সময় কোন স্টেপে, টেস্টের কোন স্টেপে কি ধরনের রেজাল্ট দিবে সেগুলো আমাদের জানতে হবে। তো ফার্মাকোপিয়ার ভিতরে এই সবগুলো জিনিস আছে, যে লিস্ট অফ কি কি আছে, এটা একটা রেফারেন্স বুক। ফার্মাকোপিয়া ইজ এ রেফারেন্স বুক হুইচ কন্টেন্টস কি লিস্ট অফ ড্রাগস অ্যান্ড প্রিপারেশন, ওষুধ এবং ওষুধের প্রিপারেশন কিভাবে তৈরি করতে হবে তার লিস্ট আছে। তার সাথে কি আছে, প্রিপারেশনের সাথে সাথে কি আছে, ডিসক্রিপশন, বর্ণনা আছে, ফর্মুলেশন, কিভাবে প্রিপারেশন তৈরি করার আগে ওই যে বললাম যে কাঁচামাল মিশাইতে হবে, কিভাবে মিশাইতে হবে, প্রিপারেশন মানে তো সবকিছুই আসে, ফর্মুলেশন তার ভিতর আছে। অ্যানালিটিক্যাল কম্পোজিশন, এই যে বললাম যে বিভিন্ন ওষুধের উপাদান, প্যারাসিটামল ঠিক আছে কিনা কেমনে বুঝবো, টেস্ট করে বোঝা যায়, যেমন ইউভি স্পেকট্রোমিটার ফটোমিটার দিয়ে টেস্ট করলে রেজাল্ট আসলে বোঝা যাবে যে এই স্ট্যান্ডার্ড রেজাল্ট হলো এই, আর আমার যে ওষুধ তৈরি করছে তার রেজাল্ট হলো এই, দুইটা মিলালে জানা যাবে যে এটা হচ্ছে অরিজিনালি প্যারাসিটামল কিনা। ঠিক আছে? তারপরে হচ্ছে গ্যাস গ্যাস মাস স্পেকট্রোমেট্রি আছে, গ্যাস ক্রোমাটোগ্রাফি আছে। তো এগুলো বিভিন্ন মেশিন আছে, মেশিনের ভিতর দিলে এই উপাদানগুলার বিভিন্ন রেজাল্ট আসবে। আর আগে থেকেই প্যারাসিটামলের মূল উপাদানের রেজাল্ট তৈরি করা আছে ফার্মাকোপিয়াতে, তার সাথে মিলালে তখন বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে অ্যানালিটিক্যাল কম্পোজিশন কি আছে সেটা জানা যাবে। মেন কেমিক্যাল প্রপার্টিস, এর যে মূল উপাদান, সেই মূল উপাদানের রাসায়নিক বৈশিষ্ট্য কি, যেমন বললাম যে প্যারাসিটামলের রাসায়নিক নাম হচ্ছে এন অ্যাসিটাইল প্যারা অ্যাসিটামিনোফেন। তো এটা আসলেই অ্যাসিটামিনোফেন হলে কি ধরনের কেমিক্যাল প্রপার্টিস দেবে সেটা আমাকে জানতে হবে। কিছু কিছু ওষুধের সাথে বেনজিন গ্রুপ আছে, কোনো কোনো ওষুধের সাথে ফেনল গ্রুপ আছে, তো কেমিক্যাল প্রপার্টিস কি হবে সেটা হচ্ছে ফার্মাকোপিয়াতে লেখা আছে। তো এগুলো যে যা কিছু লেখা আছে সেগুলো আমরা ব্যবহার করি কি কাজে, হুইচ ইন টার্ন ইজ ইউজড, ব্যবহার করা হয় আইডেন্টিফিকেশনে, যে ওষুধ তৈরি করার জন্য কাঁচামাল দিল, কাঁচামাল ঠিক মতো দিল কিনা, যা বলছে সেটা এই কাঁচামালে আছে কিনা। প্যারাসিটামল নাম করে দিছে, এর মধ্যে শুধুমাত্র শুধু শুধু পাউডার নাই তো, কেমনে বুঝবো? এটাকে টেস্ট করলে জানা যাবে। টেস্ট কেমনে করবো, যেখানে দেয়া আছে যে ফর্মুলেশন, অ্যানালিটিক্যাল কম্পোজিশন, দেখলে বোঝা যাবে। আবার স্ট্যান্ডার্ডস অফ স্ট্রেংথ, যে প্যারাসিটামলের মূল দাগের পরিমাণ কতটুকু হলে এটা কাজ করবে, 500 মিলিগ্রামের নিচে হলে কাজ করবে না, আবার 800-900 মিলিগ্রাম হলে এটা টক্সিক হয়ে যাবে, কতটুকু স্ট্রেন্থ থাকবে, স্ট্যান্ডার্ড কতটুকু সেটা ওখানে বলা আছে। তো সেটা আছে কিনা ঠিক মতো, 500 মিলিগ্রাম আছে কিনা সেটা জানার জন্য আমরা ফার্মাকোপিয়ার হেল্প নিতে পারি, ইউজ করতে পারি। তারপরে যেই উপাদানটা দিল সেটা পিওর কিনা, পিউরিটি আইডেন্টিটি টেস্ট করতে পারি। পিউরিটি আইডেন্টিটিকে আমরা টেস্ট করব, ফার্মাকোপিতে তো বলাই আছে যে হচ্ছে এটাকে এই যন্ত্র দিয়ে টেস্ট করলে এরকম রেজাল্ট আসবে। তো আমি যদি প্যারাসিটামলকে ওই যন্ত্র দিয়ে টেস্ট করি আর রেজাল্ট না মিলে, তাহলে বুঝবো যে এটা হচ্ছে প্যারাসিটামল না। তো এই যে কেমিক্যাল টেস্ট আছে, ডোজ, কেমিক্যাল টেস্ট ইত্যাদি, এই সবগুলো কাজের জন্য ব্যবহৃত হয়। তাহলে ফার্মাকোপিয়া হচ্ছে এমন একটা বই, যে বইয়ের মধ্যে মোটামুটি সব ড্রাগ যেগুলো আমাদের এখানে বাজারে প্রচলিত আছে, স্বীকৃত সবগুলো ড্রাগ এর ভিতরে থাকে। তবে কিছু ড্রাগ যেগুলো হচ্ছে একদম রিসেন্ট আছে সেগুলো থাকে না, সেগুলোকে আইএনএন ড্রাগ বলে। তাছাড়া স্বীকৃত সব ড্রাগ এখানে থাকে। আর কিছু ড্রাগ আছে যেগুলোর আবার সাইড ইফেক্ট অনেক বেশি, সেগুলো আবার থাকে না। তাহলে ফার্মাকোপিয়া হচ্ছে এই জিনিস। তো ফার্মাকোপিয়া বিভিন্ন দেশে বিভিন্ন রকম থাকে, যেমন ছবিতে দেখতে পাচ্ছেন ব্রিটিশ ফার্মাকোপিয়া, দেখবেন যে ওষুধ যে ফার্মাকোপিয়ার ফর্মুলেশন ইউজ করে ব্যবহার করা হয়েছে সেটা সেই ওষুধে গায়ে লেখা থাকে, যেমন লেখা থাকে যে প্যারাসিটামল 500 মিলিগ্রাম বিপি বা ইউএসপি, ইউএসপি মানে ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া। তো এরকম বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ফার্মাকোপিয়া থাকে। তারপরে ফার্মাকোপিয়ার পরে হচ্ছে কোডেক্স। ফার্মাকোপিয়া যখন ছিল না, তার আগে কি ছিল, বহুত আগে মানুষ হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করে সেগুলো হাতে লিখে সংরক্ষণ করত। তো মানুষের হাতে লেখা, প্রিন্টেড না, এইরকম যদি প্রাচীন যে বইগুলো আছে তাদেরকে বলা হয় হচ্ছে কোডেক্স। তো কোডেক্স কি, কোডেক্স হচ্ছে ইজ অ্যান অ্যানশিয়েন্ট টাইপ অফ বুক হুইচ ওয়াজ রিটেন বাই হ্যান্ড, নট প্রিন্টেড। যেমন হাতে লেখা এই বইটা, যার ভিতরে বিভিন্ন গবেষণালব্ধ জিনিসকে লেখা হয়েছে, এটাই হচ্ছে কোডেক্স। কোডেক্স শব্দটা কোথা থেকে এসেছে, কোডেক্স শব্দটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, যার মনে হচ্ছে বুক অফ লস, মানে আইনের বই, মানে এর ভিতরে গবেষণা করে করে বের করা হয়েছে যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়। তো সুতরাং এটা হচ্ছে অনেকটা ফর্মুলা
যখন তো ফর্মুলা ছিল না, তখন এরকম এরকম ফর্মুলার মতো আর কি, যে এটা হচ্ছে আইন, যে পানি আর চিনি মিশালে মিষ্টি দ্রবণ তৈরি হবে, এটা একটা আইন, এটা ল। তো ওইরকম বইয়ের ভিতর লেখা আছে, তো এটা এজন্যই বলা হচ্ছে কোডেক্স। এরপরে কোডেক্সের পরবর্তী যেই বইটা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হচ্ছে ফর্মুলারি। আপনারা দেখবেন যে বাজারে যে সমস্ত ওষুধগুলো বিক্রি হয় সে সমস্ত ওষুধগুলার যেই প্যাকেট থাকে, প্যাকেটের ভিতরে থাকে হচ্ছে ছোট ছোট কাগজ। সেই কাগজকে আমরা বলি হচ্ছে ড্রাগ লিটারেচার। সেখানে এই ওষুধটার মূল উপাদান কি বলা আছে, মূল উপাদান কিভাবে কাজ করে সেটা বলা আছে, এবং সেই মূল উপাদান কাজ করার সাথে সাথে কি ধরনের সাইড ইফেক্ট শো করে সেটাও বলা আছে। এই যে একটা ওষুধের মূল উপাদান কি, মূল উপাদানের কাজ কি, এই কাজটাকে বলা হয় ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। এটাকে বলা হয় হচ্ছে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা কি, ইন্ডিকেশন কোন কোন রোগের জন্য ব্যবহৃত হয়, ডোজ কি, মানে অ্যাডাল্ট মানুষ, বয়স্ক মানুষের জন্য কতটুকু খেতে হবে, ছোট বাচ্চাদের জন্য কতটুকু খাওয়া লাগবে, সব ওখানে থাকে। কারো যদি কোনো অবস্থা থাকে, কিডনির সমস্যালা লোকের জন্য কি অবস্থা হবে, কিভাবে এটা খেতে হবে, খাবারের সাথে কি খাবারের সাথে না, কন্ট্রা ইন্ডিকেশন কোন কোন সময় এটা ব্যবহার করা যাবে না, সাইড ইফেক্ট কি, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, প্রিকশন কি হতে পারে, থেরাপিউটিক ক্লাস কি, মোড অফ অ্যাকশন, ইন্টারঅ্যাকশন, এরকম অনেক তথ্য এই কাগজের ভিতর লেখা থাকে। তো যত তথ্য কাগজের ভিতর লেখা থাকে, এই সবগুলো তথ্য বাংলাদেশে যত ড্রাগ আছে সবগুলো ড্রাগের যদি এই তথ্য একত্রে এক জায়গায় পাওয়া যায় তাহলে খুব সুবিধা হয়। বিশেষ করে যারা হচ্ছে ফার্মেসি প্র্যাকটিস করেন, তারপরে যারা মেডিসিন নিয়ে ডিল করেন, যে রোগীদের কিভাবে ওষুধ খেতে হয়, কোন ওষুধের সাথে কোন ওষুধ খাওয়া যাবে না, এগুলো নিয়ে যারা ডিল করেন, মেডিসিন নিয়ে ফার্মেসি প্র্যাকটিস করেন, তাদের জন্য যদি সবগুলো ওষুধের এই সাইড ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন, ইন্ডিকেশন ইত্যাদি একসাথে পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো ফর্মুলারি হচ্ছে এরকম একটা প্রিন্টেড বুক। এরকম প্রিন্টেড বুকের ভিতরে দেশে প্রচলিত সমস্ত প্যাটেন্ট করা ড্রাগ, যে ড্রাগগুলো হচ্ছে দেশে স্বীকৃত চলে, সবগুলো ড্রাগের লিটারেচার এখানে আছে, কিভাবে কাজ করে লিটারেচারের মধ্যে সবই তো আছে, যে কিভাবে কাজ করে ইত্যাদি ইত্যাদি। এবং এক প্যারাসিটামল বাজারে, এক প্যারাসিটামল কত রকমের আছে, প্যারাসিটামল বাজারে বহু রকমের প্যারাসিটামল আছে, যেমন ধরেন প্যারাসি, প্যারাসেফ, বিভিন্ন কোম্পানির। এইরকম প্যারাসিটামলের যে বিভিন্ন ওষুধ, বিভিন্ন কোম্পানির ওষুধ, যত কোম্পানি, সিমল, ডিসিটামল, ডিপাইরিন, দোলা, এরকম সবগুলো ওষুধের তালিকা এখানে বিদ্যমান থাকবে। তার মানে এই বইটা দেখলে আপনি জানতে পারবেন আমাদের দেশে কতগুলো এই প্যারাসিটামলের কতগুলো ব্র্যান্ড বাজারে আছে, প্যারাসিটামলের এই প্যারাসিটামল কিভাবে কাজ করে, সাইড ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন ইত্যাদি ইত্যাদি, এরকম প্যারাসিটামলের মতো যত রকম ওষুধ আমাদের দেশে আছে সবগুলোর তালিকা এই বইয়ের মধ্যে আছে। সুতরাং এটাকে বলা হয় হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি। এরকম আরো ন্যাশনাল ফর্মুলারি আছে, যেমন ব্রিটিশদের জন্য আছে বিএনএফ, ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি। তাহলে ফর্মুলারিটা কি জিনিস? Formulary is a publication which contains a list of patent medicines with their ingredients and brief notes on their pharmacological properties and therapeutic uses, published by the relevant authority of a country as a guide for practitioners of medicine and pharmacy. তো এর মানে হচ্ছে যে ফর্মুলারি হচ্ছে এমন একটা পাবলিকেশন, যে পাবলিকেশনের ভিতরে কি থাকবে, লিস্ট অফ প্যাটেন্ট মেডিসিন, যত ধরনের মেডিসিন বর্তমানে বাজারে প্রচলিত সবগুলোর একটা লিস্ট থাকবে। এবং সেই লিস্টই শুধু থাকবে না, সেই মেডিসিনগুলোর মূল উপাদান কি, ইনগ্রিডিয়েন্টসটা কি, এবং ইনগ্রিডিয়েন্টসের সাথে সাথে তাদের ফার্মাকোলজিক্যাল প্রপার্টিস কি, অর্থাৎ কীভাবে কাজ করে, ফার্মাকোলজিটা কি সেটা জানা যাবে। তারপরে এটার ইন্ডিকেশনটা কি, দেখবেন যে ইন্ডিকেশন আছে, কোথায় ব্যবহৃত হয়, এই যে এইগুলো আছে সবগুলা মিলে তৈরি হয় হচ্ছে এই লিস্টটা তৈরি হয়, এটাই হচ্ছে আমাদের ফর্মুলারি। আর ফর্মুলারি কারা পাবলিশ করে? অথরিটি অফ এ কান্ট্রি। যেমন আমাদের দেশে আছে ডিজিডিএ। ডিজিডিএ মানে ডাইরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারা হচ্ছে এটা পাবলিশ করবে। কেন পাবলিশ করবে? এটা গাইড হিসেবে, গাইড বুক, গাইড বইয়ের সাথে পরিচিত, নোট বই, গাইড বই, গাইড হিসেবে এটা কাজ করে কাদের জন্য? যারা ফার্মেসি এবং মেডিসিন নিয়ে প্র্যাকটিস করে তাদের জন্য। তো এই ছিল ফর্মুলারি নিয়ে কথা। আশা করি ফর্মুলারি সম্পর্কে আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অফিসিয়াল ড্রাগ। অফিসিয়াল ড্রাগ কাকে বলবো? যেটা হচ্ছে অফিসিয়ালি স্বীকৃত, দাপ্তরিকভাবে যেটা স্বীকৃত, তার মানে যে সমস্ত ড্রাগ কারেন্ট ইস্যু অফ ফার্মাকোপিয়াতে আছে তাকে আমরা বলবো হচ্ছে অফিসিয়াল ড্রাগ। তো ডেফিনিশনটা কি? any substance or drug that may be crude drug or prepared drug
which is included in the current issue of pharmacopoeia of a country and is officially used for the therapeutic purposes is called an official drug. যে কোনো বস্তু অথবা ড্রাগ, সেটা হতে পারে ক্রুড ড্রাগ বা প্রিপেয়ার, যে কান্ট্রির ফার্মাকোপিয়া সেই কান্ট্রির ফার্মাকোপিয়ার বর্তমান যেই এডিশন সেই এডিশনে যদি থাকে এবং সেটা যদি অফিসিয়ালি চিকিৎসার জন্য চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা বলবো অফিসিয়াল ড্রাগ। যেমন অফিসিয়াল ড্রাগের একটা উদাহরণ হচ্ছে কুইনাইন। কুইনাইন এটা হচ্ছে ম্যালেরিয়াল অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ, হচ্ছে আনঅফিসিয়াল ড্রাগ। তার মানে একসময় সে অফিসিয়াল ছিল, এখন আর নাই। না থাকার একটা কারণ হচ্ছে যে এর অনেক সাইড ইফেক্ট বা টক্সিক ইফেক্ট আছে। তো এরকম ড্রাগ যেটা একসময় অফিসিয়ালি স্বীকৃত ছিল এখন আর ফার্মাকোপিয়াতে নাই, এগুলোকে বলা হবে আনঅফিসিয়াল ড্রাগ। তাহলে আনঅফিসিয়াল ড্রাগ কোনটা? এ ড্রাগ দ্যাট ওয়াজ রিকগনাইজড আর্লিয়ার ইন দ্য ফার্মাকোপিয়া, এমন একটা ড্রাগ যেটা আগে ফার্মাকোপিয়াতে স্বীকৃত হিসেবে ব্যবহৃত হতো, বাট কিন্তু নট ইনক্লুডেড ইন দ্য কারেন্ট ইস্যু অফ ফার্মাকোপিয়া, কিন্তু বর্তমান ফার্মাকোপিয়ার যে এডিশন সেখানে নাই। আর এনি অফিসিয়াল ড্রাগ লিটারেচার, এবং কোনো অফিসিয়াল কোনো কাগজপত্রেও সেটা ড্রাগ হিসেবে লিপিবদ্ধ নাই। কেন নাই? ডিউ টু, কারণ সিভিয়ার টক্সিক ইফেক্ট অন হিউম্যানস, মানুষের ওপরে তার টক্সিক ইফেক্ট অনেক তীব্র হওয়ার কারণে তাদেরকে এই ফার্মাকোপিয়া থেকে বা অফিসিয়াল ড্রাগ লিটারেচার থেকে বাদ দেওয়া হয়েছে। এরকম ড্রাগকে আমরা বলবো হচ্ছে আনঅফিসিয়াল ড্রাগ। আনঅফিসিয়াল ড্রাগের উদাহরণের ভিতরে একটা আছে যে সাক্রালফেট। তো এরকম আরেকটা ড্রাগ হচ্ছে থ্যালিডোমাইড। থ্যালিডোমাইড হচ্ছে মারাত্মক একটা ড্রাগ, প্রেগনেন্ট উইমেনদের যারা গ্রহণ করেছিল, সেটা 50-এর দশকে তৈরি করা একটা ড্রাগ। এটা হচ্ছে মূলত হচ্ছে সিডেটিভ বা ট্রাঙ্কুলাইজার হিসেবে ব্যবহার করা হতো, এবং আরো অনেকগুলো কাজ যেমন হচ্ছে কোল্ড, ফ্লু, নাউসিয়া, মর্নিং সিকনেস ইত্যাদির জন্য ব্যবহৃত হয়তো। উইমেনদের ক্ষেত্রে যখন ব্যবহার করা হয়েছে তখন দেখা গেছে যে 60-এর দশকে যারা থ্যালিডোমাইড ব্যবহার করেছেন তাদের বাচ্চারা বার্থ ডিফেক্ট নিয়ে জন্মগ্রহণ করেছে। নন অফিসিয়াল ড্রাগ, নন অফিসিয়াল নাম দেখে বুঝতে পারছেন এটা অফিসিয়াল কোনো কালে ছিল না, এখনো নাই, কিন্তু সেটা ব্যবহৃত হয়। যেমন একটা ড্রাগ হচ্ছে কুরকুমিন, এটা হচ্ছে সাইনোসাইটিস মানে সাইনাসের প্রদাহের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। তো non-official drug কোনগুলা? A non-official drug is a substance which possesses some medicinal properties and is unofficially used for the therapeutic purpose but has never been included as a therapeutic item in the pharmacopoeia or any official drug literature of any country. তো non-official drug হলো এমন একটা সাবস্টেন্স যেটার মেডিসিনাল প্রপার্টিস আছে, কিন্তু এটা মেডিসিনাল প্রপার্টিস থাকার কারণেও কখনোই নেভার বিন ইনক্লুডেড অ্যাজ এ থেরাপিউটিক আইটেম, চিকিৎসার জন্য ব্যবহার করা যায় এরকম কোনো আইটেম হিসেবে কখনোই ফার্মাকোপিয়া অথবা অন্য কোনো অফিসিয়াল ড্রাগ লিটারেচারে কোনো কান্ট্রিতে কখনোই তাদেরকে ইনক্লুডেড করা হয় নাই। তারপরেও আনঅফিসিয়ালি তারা ইউজ করা হয় থেরাপিউটিক পারপসে। উদাহরণ হচ্ছে কুরকুমিন বললাম, তারপরে আছে বহেরা, কালো মেঘ, এগুলো আমাদের দেশে কবিরাজি চিকিৎসায় ব্যবহৃত হয়, কিন্তু এগুলো ফার্মাকোপিয়াতে নাই, আগেও ছিল না, এখনো নাই, কিন্তু তারপরে এদের চিকিৎসা গুণ, ঔষধি গুণ আছে যাদেরকে আমরা বলি ঔষধি গাছ। তবে হার্বাল প্রোডাক্ট হিসেবে এদের হয়তোবা এখন তাদের ফার্মাকোপিয়াতে থাকতে পারে, বাট আমরা যে ফার্মাকোপিয়ার কথা বলছি সেখানে নাই। আচ্ছা, তো এই ছিল আনঅফিসিয়াল নন অফিসিয়াল ড্রাগ নিয়ে কথা। এছাড়াও আরো কিছু ডেফিনিশন আছে যেগুলো আপনাদের জন্য জানা দরকার। ট্রিটেস, ট্রিটেস হচ্ছে এমন একটা বই যেটা সিঙ্গেল টপিক নিয়ে লেখা এবং সে টপিকের ব্যাকগ্রাউন্ড এবং হিস্টোরিক্যাল ডাটাও তার ভিতরে ইনক্লুডেড করা হয়েছে। তো ট্রিটেসটা কি? ট্রিটেস ইজ এ বুক রিটেন অন এ সিঙ্গেল টপিক অ্যান্ড অলসো দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হিস্টোরিক্যাল ডাটা অফ দ্য টপিক আর ইনক্লুডেড ইন ইট। এখন ট্রিটেসের যে বইটা, সেই বইয়ের সিঙ্গেল টপিকটার যদি ব্যাকগ্রাউন্ড এবং হিস্টোরিক্যাল ডাটা না থাকে তখন সেটাকে আমরা বলবো মনোগ্রাফ। মনোগ্রাফ হচ্ছে রিসেন্ট, তার মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, রিসেন্ট কথা আছে। মনোগ্রাফটা কি? মনোগ্রাফ ইজ এ ট্রিটেস রিটেন অন সিঙ্গেল টপিক ইনক্লুডিং দ্য রিসেন্ট ইনফরমেশন। মনোগ্রাফও একটা ধরনের ট্রিটেস যেটা সিঙ্গেল টপিক নিয়ে লেখা যাতে রিসেন্ট ইনফরমেশন আছে। এবং মনোগ্রাফের একটা বৈশিষ্ট্য কি? ইন মনোগ্রাফ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হিস্টোরিক্যাল ডাটা আর নট ইনক্লুডেড, যেটা ট্রিটেসের ক্ষেত্রে ছিল, মনোগ্রাফে সেরকম হিস্টোরিক্যাল ডাটা অথবা ব্যাকগ্রাউন্ড থাকবে না। তারপর হচ্ছে আইএনএন,
ইন্টারন্যাশনাল নন প্রপ্রাইটারি ড্রাগ, অনেকগুলো ওষুধের নামের শেষে দেখবেন যে আইএনএন লেখা। আইএনএন ড্রাগ হচ্ছে এখনো ফার্মাকোপিয়াতে আসে নাই, কিন্তু সেটা হচ্ছে চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে। আইএনএন ড্রাগস আর দ্য মোস্ট রিসেন্ট ড্রাগস হুইচ হ্যাভ নট বিন ইনক্লুডেড ইন দ্য ফার্মাকোপিয়া বাট আর বিং ইউজড। যে সমস্ত ড্রাগগুলা এখনো ফার্মাকোপিয়াতে আসেনি কিন্তু ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়, এইগুলোকে বলা হয় আইএনএন ড্রাগ। আমাদের অনেকগুলো ড্রাগ হচ্ছে বাংলাদেশে আইএনএন ড্রাগ হিসেবে আছে, যেমন হচ্ছে পেনাম্যাক্স, প্যান্ডল, এবং লাস্টে হচ্ছে ডিসপেন্সেটরি। ডিসপেন্সেটরি হচ্ছে এমন একটা বই বা মেডিকেল ফর্মুলারি যার ভিতরে ড্রাগ এবং তার প্রিপারেশন, যেটা হচ্ছে মেডিসিন তৈরিতে ব্যবহৃত হয়, তার সিস্টেমিক ডিসক্রিপশন আছে থাকবে। The book or medical formulary containing a systemic description of the drugs and preparations used in the medicine, এই হচ্ছে ডিসপেন্সারি। তো এই ছিল আজকের লেকচারে। আশা করি আজকের লেকচারের টপিকসগুলো বুঝতে পারছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে সরাসরি ক্লাসে জিজ্ঞেস করতে পারবেন, এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানেও জিজ্ঞেস করতে পারবেন, চাইলে আমাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে সেখানেও জানতে পারবেন। থ্যাংকস টু অল ফর জয়নিং দিস ক্লাস। হ্যাভ এ নাইস ডে।